দ্বিতীয় সারির প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটাকে মিসেস শামাস্তা রিচার্ড এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন, যে তখনও খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মাঝে মধ্যে ছেলেটা চোখ ফিরিয়ে এক নজরে মিসেস শামাস্তাকে দেখে, এরপর আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইসলামাবাদের একটি আন্তর্জাতিক স্কুলে মিসেস শামাস্তা আজ প্রথম দিন এই ক্লাসে বায়োলজি পড়াতে এসেছেন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ইসলামাবাদ এসেছেন। টিচিং তার প্রফেশন। যেসব দেশে তার স্বামী পোস্টিং হয় সেখানকার দূতাবাসের সাথে সংযুক্ত স্কুলগুলো পড়ান তিনি। এর আগে বায়োলজি পড়ানোর শিক্ষিকা মিসেস মেরিনির স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃৎপিণ্ডের কাজ ও সঞ্চালন ব্যবস্থার ডায়াগ্রাম এঁকে তা বোঝানো শুরু করেন। ডায়াগ্রামে ব্যাখ্যা করার সময় তিনি ছেলেটাকে বাইরে তাকিয়ে থাকতে দেখেছেন, ফলে পুরনো টেকনিক অবলম্বন করে ওর দিকে চাহনি স্থির করে বলা বন্ধ করে দেন। ক্লাস জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। টের পেয়ে ছেলেটা মাথা ঘুরিয়ে ভেতরে তাকায়। মিসেস শামাস্তার সাথে ওর চোখাচোখি হয়। একটু হেসে তিনি আবার লেকচার শুরু করেন। কিছুক্ষণ পড়ানোর ফাঁকে ছেলেটার উপর চোখ রাখলে ছেলেটা এখনও সামনে থাকা নোটবুকে কিছু লিখতে ব্যস্ত। মিসেস শামাস্তা ওর উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসের উপর মনোযোগ দেন। ভেবেছিলেন যথেষ্ট বিব্রত হয়েছে, ও আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট পরই আবার ওকে জানালার বাইরে অমনোযোগী পান তিনি। বলতে বলতে থেমে যান। অনিচ্ছা সত্ত্বেও ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার মিসেস শামাস্তা হাসলেন না, বরং গম্ভীর দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ড থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটা একইভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। এবার না চাইতেই তার চেহারায় একটু রাগ ফুটে ওঠে। বিরক্ত হয়ে চুপ করে যান তিনি। তার চুপ হয়ে যাওয়া টের পাওয়া ছেলেটা জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায়। ওর কপালেও এবার বিরক্তির ভাঁজ ছিল। এক নজর আর চোখে তার দিকে তাকিয়ে নিজস্ব গতিতে আবার বাইরে তাকায়। ওর আচরণ এত অসম্মানজনক ছিল যে মিসেস শামাস্তার চেহারা লাল হয়ে ওঠে। সালার, কি দেখছো তুমি? কড়া গলায় জিজ্ঞেস করলেন। নাথিং, এক শব্দের উত্তর। ছেলেটা তীক্ষ্ণ চোখে তাকায়। তুমি জানো আমি কি পড়াচ্ছি? হোপ সো, ভীষণ রুডভাবে বলল। মিসেস শামাস্তার হাতে থাকা মার্কারের ক্যাপ বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন। যদি তাই হয়, এখানে এসে ডায়াগ্রাম এঁকে লেবেল করো। স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড পরিষ্কার করতে করতে বললেন তিনি। ছেলেটার মুখ দেখে ভেতরটা মনোভাব বোঝা যাচ্ছিল না। মিসেস শামাস্তা ক্লাসে থাকা স্টুডেন্টদেরকে নিজেদের মাঝে দৃষ্টি বিনিময় করতে দেখেন। ও শীতল চোখে তার দিকে তাকিয়েছিল। যখন তিনি রাইটিং বোর্ড থাকা শেষ অংশটুকু মুছে ফেললেন, এক ঝটকায় নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়ও। দ্রুত গিয়ে টেবিলে পড়ে থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকা শুরু করেন। পুরো 2 মিনিট 57 সেকেন্ডের পর ক্যাপ বন্ধ করে মার্কারটা ঠিক সেভাবে টেবিলের উপর ছড়ে যেমনটা মিসেস শামাস্তা করেছিলেন, এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসেন। মিসেস রিচার্ড এর মার্কার ছোড়া বা চেয়ারের দিকে চলে যাওয়ার কিছুই দেখলেন না। তিনি শুধু অবিশ্বাস্য চোখে রাইটিং বোর্ডে 3 মিনিটের চেয়েও কম সময়ে আঁকা সেই লেভেল ডায়াগ্রামটি দেখছিলেন, যা আঁকতে তার 10 মিনিট লেগেছিল। অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় অনেক ভালো। কোথাও ছোট কোনো ভুলও খুঁজে বের করতে পারলেন না তিনি। তাই কিছুটা বিব্রত হয়ে ঘাড় ফিরিয়ে ছেলেটার দিকে তাকান। ঠিক আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ওয়াসিম এই নিয়ে তৃতীয়বারের মতো দরজায় নক করে। এবার ভেতর থেকে ইমামার গলা শোনা গেল। কে? ইমামা, আমি। দরজা খোলো। ওয়াসিম দরজা থেকে হাত সরিয়ে নেয়। ভেতরে নীরবতা নেমে আসে। এর কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ হয়। ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খোলা। ইমামা ভাইয়ের দিকে পিঠ করে বিছানার দিকে আগায়। এই সময় আমার কাছে কি তোমার? এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে যে? মাত্র 10টা বেজেছে এখন। ওয়াসিমার রুমে ঢুকতে ঢুকতে বলে।
ঘুম পাচ্ছিল আমার। ব্যাস, ইমামা বিছানায় বসল। বোনের চেহারা দেখে চমকে ওঠে ওয়াসিম। তুমি কাঁদছিলে? ওর মুখ থেকে হুট করেই বেরিয়ে আসে। ইমামার চোখ লাল ও ফোলা। ভাইয়ের কাছ থেকে এটা লুকানোর চেষ্টা ছিল। কাঁদিনি, একটু মাথা ব্যথা করছে। হাসতে চেষ্টা করলো। ওয়াসিম পাশে বসে হাত ধরে টেম্পারেচার চেক করে। দেখি জ্বর আসেনি তো আবার? কিন্তু একটু পর হাত ছেড়ে দিয়ে বলল, না জ্বর আসেনি। ট্যাবলেট নিয়েছি। আচ্ছা ঘুমাও তাহলে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এই অবস্থায় তোমার সাথে কি বলবো? ওয়াসিম বাইরের দিকে পা বাড়ায়। ভাইকে আটকানোর চেষ্টা করলো না ও, বরং পেছনে পেছনে এসে ওয়াসিম বাইরে বের হতেই দরজা লক করে নিল। এরপর বিছানায় উপুড় হয়ে শুয়ে আবার বালিশে মুখ কেজে হেঁচকে তুলে কাঁদতে থাকে। 13 বছরের ছেলেটা তখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন ছিল। তায়েবা সিকান্দার ভিতরে উকি দিয়ে অবিশ্বাস্য চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতরে ঢোকেন। এখানে কি হচ্ছে? ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি। টিভি দেখছি। ছেলেটার চোখ টিভি থেকে সরেনি। টিভি দেখছো ফর গডস সেক? কোনো খেয়াল আছে তোমার যে পরীক্ষা চলছে? ছেলের সামনে এসে বললেন তিনি। সো হোয়াট? ছেলেটা বিরক্ত হয়ে বলল। সো হোয়াট? এখন রুমে বইয়ের মাঝে থাকার কথা তোমার, এই বেহুদা টিভি শোয়ের সামনে না। টেনে থমকে উঠলেন। আমার যতটুকু পড়ার আমি তো পড়েছি, আপনি এখন সামনে থেকে সরুন। ছেলেটা কণ্ঠে স্পষ্ট বিরক্তি। তারপরও উঠে ভেতরে গিয়ে পড়তে বসো। তিনি টিভির সামনে থেকে নড়লেন না। না, আমি এখান থেকে উঠব না, না ভেতরে গিয়ে পড়ব। আমার স্টাডি এক্সাম, আমার মাথা ব্যথা, আপনার না। যদি পড়াশোনা নিয়ে তোমার এতই মাথা ব্যথা থাকতো তাহলে তুমি এখন এখানে বসে থাকতে। স্টেপ আসাইড। ছেলেটা মায়ের কথা অগ্রাহ্য করে ভীষণ অভদ্রভাবে হাতের ইশারায় বলল, তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি। তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন। এখনই কথা বলুন, কি হবে? পাপা কি করবে? যখন বলছি যে যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি তা নিয়েছি, তাহলে আপনার সমস্যাটা কোথায়? এটা তোমার বার্ষিক পরীক্ষা, খেয়াল রাখা উচিত এই বিষয়ে। তিনি হঠাৎ গলার সুর নরম করে বললেন, আমি 2-4 বছরের কোনো বাচ্চা নই যে আমার আগে পিছে দৌড়াতে হবে আপনাকে। নিজের বিষয়ে আপনার চেয়ে ভালো বুঝি আমি। তাই এসব থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না। এক্সাম চলছে, স্টাডিতে মন দাও। এখন তোমার রুমে থাকা উচিত। আমি তোমার বাবার সাথে কথা বলবো আজকে। হোয়াট রাবিশ! ছেলেটা সোফা ছেড়ে দাঁড়ালো। ওর হাতে থাকা রিমোটটা সামনের দেয়ালে ছুঁড়ে মেরে শব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তায়েবা সিকান্দার কিছুটা অসহায় বোধ, কিছুটা আতঙ্ক নিয়ে ছেলের রুম থেকে বেরিয়ে যাওয়া দেখলেন। ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটা টেবিলের উপর রেখে হলের চারদিকে নজর দেন। পরীক্ষা শুরু হতে 10 মিনিট বাকি। হলে উপস্থিত স্টুডেন্টস বই ও নোটবুকের পাতাগুলো তাড়াহুড়ো করে শেষবার দেখে নিচ্ছে। বাচ্চাদের এমন আচরণে ওদের ভেতরে অস্থিরতা স্পষ্ট জানান দেয়। তার জন্য এটা তো অতি পরিচিত দৃশ্য। এরপর তার চোখ যায় হলের মাঝখানে বসে থাকা সালারের দিকে। 25 জন স্টুডেন্টদের মধ্যে ও একমাত্র স্টুডেন্ট যে কিনা নিজের সিটে পায়ের উপর পা রেখে আরাম করে বসে আছে। ওর এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতার উপর বাড়ি মেরে এদিক ওদিক তাকাচ্ছে। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্য নতুন না। নিজের 7 বছরের ক্যারিয়ারে পরীক্ষার হলে তিনি সবসময় সালারের ঠিক এমন গাছাড়া ও অমনোযোগী ভাব প্রকাশ করতে দেখে আসছেন। 9:02 তিনি সালারের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে এমসিকিউ পেপার দিয়ে যান। 30 মিনিট পর এই পেপার জমা নেওয়া হবে। কিন্তু 9:10 ওকে চেয়ার ছেড়ে উঠতে দেখলেন তিনি। কারো দাঁড়ানো টের পেয়ে সব স্টুডেন্ট মাথা তুলে তাকায়। পেপার হাতে নিয়ে সালার এগিয়ে আসে। তার জন্য এই দৃশ্য অতি পরিচিত। শুরু থেকেই এমনটা দেখে এসেছেন। 30 মিনিটে সলভ করা পেপার সালার 8 মিনিটে সলভ করে তার সামনে এসে দাঁড়িয়েছে। পেপার আরেকবার দেখে নাও। অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্য তিনি ওকে বললেন না, কারণ উত্তর কী আসবে জানা তার। আমি দেখেছি।
এরপরও জোর করা হলে পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলে রেখে 2 হাতে বুকে ভাঁজ করে বসে থাকবে। তিনি মনে করতে পারলেন না সালার কখনো তার কথায় দ্বিতীয়বার পেপার চেক করেছেন কিনা। তাছাড়া তিনি স্বীকার করেন এর প্রয়োজনও নেই। ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করাও কঠিন কাজ। তাই মুচকি হেসে পেপার জমা নিয়ে নিলেন। তুমি জানো সালার, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? পেপারের দিকে তাকিয়ে বললেন, 30 মিনিটের এই পেপার তোমাকে ঠিক 30 মিনিট পর সাবমিট করতে দেখা। তার কথায় সালার হালকা হাসে। আপনার এই আশা তখন পূরণ হতে পারে ম্যাম, যদি আমি 150 বছর বয়সে এই পেপার সলভ করতে বসি। না, আমার মনে হয় 150 বছর বয়সে তোমার খুব বেশি হলে এই পেপার সলভ করতে 10 মিনিট লাগতে পারে। এবার গাঢ় হাসে সালার, নিজের সিটে ফিরে যায়। ফ্লোমিনা ফ্রান্স ওর পেপারে উল্টে পাল্টে দেখলেন। যদিও এই পেপারে কত নম্বর ও তা বোঝার জন্য তার এক নজরই যথেষ্ট ছিল, 0। সালমা মুমিন মেয়ের হাতে গিফট পেপারে মোড়ানো প্যাকেটের দিকে অবাক হয়ে তাকান। এটা কি মামা? তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য। হ্যাঁ আম্মি, বই কিনতে গিয়েছি, কিন্তু উপহার দেওয়ার জন্য। কার জন্য উপহার? লাহোরে আমার এক ফ্রেন্ড আছে, ওর জন্মদিন, ওকে দেওয়ার জন্য কিনেছি। কুরিয়ারই পাঠিয়ে দেব। আমি তো এখন কিছুদিন এখানেই থাকবো। তাহলে প্যাকেট আমাকে দাও, ওয়াসিমকে দিলে পাঠিয়ে দেবে। না আমি এখন পাঠাবো না, ওর জন্মদিনের তারিখ এখনও আসেনি। সালমা মুমিনের মনে হলো তার মেয়ে কিছুটা ঘাবড়ে গেছে। অবাক হয়ে ভাবলেন, এটা কি ঘাবড়ে যাওয়ার মতো কিছু ছিল? 3 বছর আগে এই মেয়ে নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে। মেয়েকে নিয়ে তখন দিনরাত দুশ্চিন্তায় থাকতেন তারা, বিশেষ করে হাসিম মুবিন তার চেয়েও বেশি। কিন্তু গত 3 বছরে ঠিক হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা, বিশেষ করে আসজাদের সাথে ওর সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে। জানতাম ইমামা আসজাদকে পছন্দ করে। শুধু ইমামা না, আসজাদও সবাই পছন্দ করে। সব দিক থেকে ভালো একটা ছেলে। এটাও জানতেন যে আজাদের সাথে সম্বন্ধ পাকা হওয়া মেয়ে অনেক খুশি হয়েছে, কারণ আজাদ ও ইমামার মাঝে আগে থেকেই ভালো একটা বন্ধুত্ব ছিল। কিন্তু ইদানিং মনে হচ্ছে সময়ের সাথে সাথে ইমামা খুব চুপচাপ হয়ে যাচ্ছে। আগে এমন ছিল না, কিন্তু এখন তা আর স্কুলে যাওয়ার বাচ্চা নেই, মেডিকেল কলেজের স্টুডেন্ট। সময়ই বা কই ওর হাতে। এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি। ইমামা তার ছোট মেয়ে। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এক ছেলেকেও বিয়ে করে ফেলেছেন। এখন শুধু তার 2 ছেলে আর ইমামা অবিবাহিত। ভালোই হয়েছে, মেয়েটা দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য গাম্ভীর্য সুন্দর ব্যাপার। যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় ততই ভালো। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের উপর থেকে চোখ সরিয়ে নিলেন। ইমামা ছুটিতে বাড়িতে এসেছে, আর যতদিন এখানে থাকবে ততদিন তার নজর ওর উপরই স্থির থাকবে। এই সাজিদটা কই গেল? ওকে কোনো কাজ দেওয়ার মানে ধরে নাও তার হচ্ছে না। কাজের ছেলের কথা মনে পড়ে তার, যার খোঁজেই এখানে এসেছিল। বিড়বিড় করতে করতে লঞ্চ থেকে বেরিয়ে গেলেন সালমা।